বাজেটে নিত্যপণ্যের ওপর কর কমানোয় সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। দুষ্ট চক্র বা সিন্ডিকেটের হাত থেকে বাজার রক্ষার আহ্বান। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালের খাল পুনর্খনন ও উদ্বোধন করবেন ডুলাহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেটে বড় বড় প্রকল্প আর সুখী দেশ গড়ার প্রত্যাশার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বরাবরের মতোই বাজেটের দিকে চোখ ছিল প্রান্তিক জনসহ সাধারণ মানুষের। বাজেটের ভারী ভারী কথার ভিড়ে তারা খুঁজেছেন তাদের জন্য কি আছে এবারের বাজেটে। তাদের প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ আর বৈষম্যের অবসান। এবারের বাজেটে তার কতটা পূরণ হয়েছে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাচ্ছেন আরেফিন শাওন। বাজারের উচ্চমূল্যের উত্তাপে সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ের উৎস কর 0.5% করা হয়েছে। একই সাথে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তাদের মাঝে স্বস্তি ফেরাতে এবারের বাজেটে নজিরবিহীন কর ছাড় ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতির সামনে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর কর কমানোকে স্বাগত জানালেন সাধারণ মানুষ। এদিক দিয়ে ব্যবসা হলো খারাপ, আর এদিক দিয়ে হলো সবকিছু দাম। আমাদের মতন মানুষ, মধ্যস্থ ফ্যামিলি মানুষ অনেক কষ্ট হয় চলতে। হ্যাঁ, এটা অনেকটাই ভালো হয়েছে। বর্তমান সরকার এই কাজটা খুবই ভালো করছে। আমরা সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকৃত হব। আমরা রিক্সা চালায় তো আর বেশি ইনকাম করতে পারি নাই, মোটামুটি চলে ফেরা তখন যায়, কমাইলে তো সরকার আমাদের জন্য একটু ভালো হয়। বিভিন্নভাবে বঞ্চিত হয় অভিযোগ তৃতীয় লিঙ্গের মানুষদের। সমাজসেবা অধিদপ্তরে যেগুলো নিয়ম কারণ ওসব মেনটেন করে যেতে যেতে বাজার করতে করতে রান্না করার সময় শেষ হয়ে যায়। মানে আমরা কেনাকাটা করতে করতে আমাদের সব শেষ হয়ে যায়। ওনারা এমন প্রসেসিং দেয়, সেখানে আমরা পৌঁছাতেই পারি না। বরাবরের মতোই কর বেড়েছে সিগারেটের, তবে এই দাম বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ক্রেতারা। বৈদ্যুতিক যানবাহন ও যন্ত্রাংশের ওপর কর কমিয়ে দেয়াকে ইতিবাচকভাবে নিচ্ছেন সাধারণ মানুষ। ব্যঞ্জন আরও কিছু আইটেম আছে, এগুলা খুচরা বিক্রি হয়, আমাদের তো খুচরা দেওয়া এখানে থাকে না। তো ওই কাস্টমারের লগে চক্রচক্রি হয়, এগুলো লইয়া কাবজা হয়, মানে অনেক রকমের অনেক কথা বলে যে ব্যঞ্জন এত বাড়ালো। রেগুলার ধূমপাই তাদের জন্য আসলে এটা কোনো ম্যাটার করে না। তারা বাড়ালো খাবে, তারা যদি না বাড়ায় তারা তাহলেও খাবে। যারা ইয়ং জেনারেশন আছে এরা সিগারেটটা ভালোবাসা খায়, আমি যেটা মনে করি এটা অবশ্যই পজিটিভ হিসেবে দেখতেছি। কারণ আমাদের এই যে ভ্যাটটা কমাই দিচ্ছে, সেটা আমাদের জন্য অনেক বেনিফিট হয়েছে। আমরা জিনিসটা খুব ইজিলি কিনতে পারবো, ইজিলি অ্যাবজর্ব করতে পারবো। দুষ্ট চক্র বা সিন্ডিকেটের হাত থেকে বাজার রক্ষার আহ্বান সাধারণ জনগণের। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। একদিনের সফরে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালের খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর চকরিয়ার ডুলাহাজারায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়াও নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। সৈকত শহর কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে। নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষায় বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় লোকজন। মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মাতামুহুরীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। চকরিয়া পেকুয়া মাতামুহুরীতে এসে উন্নয়নমূলক কাজগুলো উদ্বোধন করবেন। সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছেন। আমরা তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তার আগমনের বার্তায় পেকুয়াবাসী অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যদিও আমরা অনেকে বলি যে পর্যটন শহর, সরকারও বলে মাঝে মাঝে, আগের সরকারও বলতো, হয়তো এ সরকার এখনো বলেনি, হয়তো বলবেন যে আমরা তারেক রহমান সাহেবের কাছে এটা প্রত্যাশা করি বিনিয়োগের জন্য, এটা পর্যটন শিল্পের প্রসারে যেটা বিনিয়োগ করা হয়। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান
কক্সবাজারে গিয়ে সদর উপজেলার পিএম খালীর পাতলি মাছুয়া খালীতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। ৪৭ বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান পিএম খালী ভ্রমণে এই পাতিলি খাল পুনঃখননে এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের আশপাশের চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে হাসপাতালটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সিটি মেডিকেলের পাশের বিল্ডিং থেকে আগুনের ধোঁয়া মেডিকেলের মূল ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় সিটি মেডিকেলের মূল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেতরে আটকে থাকা রোগীদের উদ্ধার করে আশপাশের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। সিটি মেডিকেলের মূল ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি। বিদ্যুৎ সংযোগ না থাকায় ও আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় আটকে থাকাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রাত 12টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক প্রসঙ্গ। শিগগিরই শান্তি চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শান্তি চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানিয়েছেন সপ্তাহের শেষে ইউরোপের কোথাও ইরানের সঙ্গে শান্তি চুক্তি সই হতে পারে। তিনি আরও জানান, ওই আয়োজনে যুক্তরাষ্ট্রের পক্ষে তার পরিবর্তে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের বিশ্বাস, এই চুক্তির খসড়ায় ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, পাকিস্তান সহ সংশ্লিষ্ট সব পক্ষ শান্তি চুক্তির বিষয়গুলো আর বিস্তারিত অংশে অনুমোদন দিয়েছে। এ নিয়ে 1 মাসে 39তম বারের মতো শিগগিরই শান্তি চুক্তি সই করার ঘোষণা দিলেন ট্রাম্প। কূটনৈতিক অগ্রগতি আমলে নিয়ে ইরানে টানা 3য় দিনের কঠিন হামলা স্থগিতের কৃতিত্ব নিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেছেন ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেলকে টেলিফোন কলে বাঘাই জানান চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবির সাথে নতুন নতুন অনুরোধ যুক্ত করছে। হরমুজ প্রণালীর অচল অবস্থার দায়ও যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন বাঘাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ক্ষমতা কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে উত্তর কোরিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ করানোর মামলায় তাকে এই সাজা দেওয়া হলো। রাজধানী সিউলের একটি আদালত রাষ্ট্রদ্রোহ আর ক্ষমতার অপব্যবহারের দায়ে সাবেক প্রেসিডেন্ট ইয়লকে অতিরিক্ত 30 বছরের কারাদণ্ড দেন। 24 সালের ব্যর্থ সামরিক আইন জারির দায়ে আগে থেকেই কারাদণ্ড ভোগ করছেন তিনি। ওই বছরের অক্টোবরে উত্তর কোরিয়া অভিযোগ করে যে দেশটির রাজধানী পিয়ংইয়ং এর ড্রোন থেকে সরকার বিরোধী লিফলেট ফেলেছে দক্ষিণ কোরিয়া। মামলার শুনানিতে জানানো হয় ড্রোন মিশনগুলো সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুকের নির্দেশে পরিচালিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে সামরিক উত্তেজনা বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার জরুরি অবস্থা বা সামরিক আইন জারির বৈধতা তৈরি করা। এ নিয়ে অসন্তোষ আর বিশৃঙ্খলার জেরে 2025 সালের এপ্রিলে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট ইয়ন। 2024 সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির পর তাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার আরেক মামলায় এবছরের জানুয়ারিতে তাকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।